স্বাগত বিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। তদন্তে বাধা সৃষ্টি করে শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার আগের দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতেও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার প্রায় 200 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। এসবের তদন্ত চলার মধ্যেই গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের বেশ কয়েকটি কল রেকর্ড গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তা মঞ্জুর করে। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায় একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে বলা হয় 17 ডিসেম্বরের মধ্যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে জানবো সহকর্মী শায়মেনার কাছ থেকে। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমন, বৈঠকে কে কে এসেছেন জানাবেন বিস্তারিত। ফরেন একাডেমি ভিতরে এখন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা এসেছেন। মূলত ইসলামিক বিভিন্ন সংগঠনের নেতারা এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংগঠনের নেতারা, এমনকি ইস্কন সহ পূজা উদযাপন কমিটির নেতারা এসেছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ধর্মীয় নেতারা এসেছেন এবং বিভিন্ন যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল মূলত সকল ধর্মের যত ধর্মীয় নেতারা রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর প্রধান এবং দের সাথে মূলত প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা রয়েছেন খালেদ হাসান, উনিও রয়েছেন। এবং আমরা দেখেছি যে কয়েকজন উপদেষ্টাও গিয়েছেন। বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমরা জানতে পেরেছি 4টায় সময় ছিল, কিন্তু কিছু হয়তো সময় দেরি হতে পারে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকালকেও বৈঠক করেছিল প্রধান উপদেষ্টা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ববর্তী দেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতেও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রতি বিঘ্ন ঘটানোর জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছিল। তারই প্রেক্ষাপটে গতকালকেও প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিলেন এবং সকল দলের মতামত নিয়ে আলোচনা করে বলেছিলেন যে কোনো কিছুর বিনিময়ে হোক বাংলাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় সহিংসতা থেকে শুরু করে সকল ধরনের উস্কানির বিরুদ্ধে আমরা সকলেই যে ঐক্যমত এবং একমত পোষণ করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে বসেছেন ধর্মীয় নেতাদের সাথে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং কি বিভিন্ন মাজার, বিভিন্ন উপাসনালয়ের যে যারা প্রধান রয়েছে এমন অনেককেও দাওয়াত করা হয়েছে এই প্রোগ্রামে আসার জন্য। মূলত প্রধান উপদেষ্টা তাদের সাথে মত বিনিময় করবেন এবং তাদের সাথে তাদেরকে একটা মেসেজ দিবে যে তাদের মাধ্যমে যে সবাই বাংলাদেশের যত ধর্মীয় সম্প্রতি বজায় থাকে এবং বাংলাদেশের যে ধর্মীয়
প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তারা যেন কারো প্ররোচনায় বা কোনো উস্কানিতে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোনো কার্যক্রম যেন আমরা না নিই, এই ধরনের মেসেজগুলোই মূলত প্রধান উপদেষ্টা এই বৈঠকে দিবেন। এবং ঘণ্টাখানিক এই বৈঠক চলবে বলে আমরা যতদূর জানতে পেরেছি। তবে এখানে যারা বৈঠকে রয়েছেন তারা বৈঠক শেষে এসে গণমাধ্যমের সাথে পরবর্তীতে কথা বলবে এবং কী ধরনের আরও আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেগুলো তখন আমি আপনাকে আবার বিস্তারিত বলতে পারবো। ইশরাত। নিশ্চয়ই, ধন্যবাদ ইমাম। বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাকযুদ্ধ শুরু করেছে ভারত ঘোষণা করেছে, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা দেশের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি পূর্বাচলের সংস্থাটির মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত। এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন, তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে, এটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে ফেলেছে বাংলাদেশে ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। জাতীয় ঐক্যর যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একসাথে যেসব সব হয়ে যায় এটাতে খুবই একটা ইতিবাচক দিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সবার আগে দেশ, তাই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে প্রধান উপদেষ্টার আহ্বানে একাট্টা রাজনৈতিক দলগুলো। তাদের মতে, দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একতার বার্তা দিতে প্রস্তুত তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ডান বাম সহ সব রাজনৈতিক দলের এমন সহাবস্থানকে সার্বভৌমত্বের প্রতীক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আর কদিন বাদে এই সরকারের মেয়াদ 4 মাস পূর্ণ হবে। এরই মাঝে জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক করেন ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। আমরা যে চড়াই উতরাই করে এত বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মাধ্যমে আমাদের দেশটি যে এরকম একটা পরিপক্ক জাতি হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট স্ট্রেংথ। এটা জাতির স্বার্থের বিষয়, জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, অনেক সময় জাতির অস্তিত্বেরও বিষয় হয়ে যায় অনেক সময়। সুতরাং সেই জায়গা থেকে তো এই ঐক্যটা হওয়াটাই স্বাভাবিক। এটা এই বিশেষ সময়ে বিশেষ কারণে। বৈঠকে অংশ নেয়া নেতারা বললেন, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, দেশের স্বার্থই সবার আগে। আমাদের আদর্শ বা রাজনীতির প্রশ্নে হয়তো কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু আমরা অভ্যুত্থানের স্বার্থকে রক্ষা করা, জনগণের স্বার্থকে রক্ষা করা, এই বিজয়কে রক্ষা করবার ক্ষেত্রে বিশেষ করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ। এই বার্তাটাই প্রধানত আজকে আমরা দিতে চেয়েছি। ডান বাম সবাই, বিএনপি, জামাত, সমমনা জোট, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, বাম ফ্রন্টের লোক, জাসদ, গণফ্রন্ট সবাই ছিল। আমাদের মতামত আইডিওলজি আলাদা, কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবাই এক। চলমান সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক ও বৈঠককে আশা জাগানিয়ে বলছেন বিশ্লেষকরা। দেশের সকল জনগণ, আমাদের সবার উচিত ডক্টর ইউনূসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো এবং অভিনন্দন জানানো যে উনি যা এতদিন রাজনীতিবিদরা করতে পারেননি। অনেকে চেষ্টা করেছেন, পারেননি, আমি সে কথাতেও আসছি, কিন্তু উনি সেটা পেরেছেন। সমস্ত রাজনীতিবিদরা তারা একত্রিত হয়ে একটা বটম লাইনে তারা এসছে যে কি
আমাদের জাতীয় ঐক্য, আমাদের একত্র থাকতে হবে কি ইস্যুতে? দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একত্র থাকতে হবে। এটার কোনোই বিকল্প নাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসাথে প্রধান উপদেষ্টার সাথে একসাথে একটা গ্রুপ ফটো আসছে, এইটা একটা জাতীয় ঐক্যের প্রতিফলন। রাজনৈতিক দলগুলাও তাদের স্বার্থে সুন্দর কাজ করে যাবেন। এই সুন্দর কাজ করার জন্য বর্তমানে যে বাংলাদেশের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলা তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত। বলেন, বাঙালি না খেয়ে থাকলেও মাথা নোয়াবে না। অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনই একমাত্র সমাধান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত সহযোগিতার নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এর ফল ভালো হবে না। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। একই স্থানে আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করছে ভারত। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যের সাথে দ্বিমত নয়, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন মঈন খান। কত সমস্যাগুলো দিন দিন আরো কঠিনতর হয়ে উঠছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় 17 ডিসেম্বর। রিটের উপর দেওয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন হাইকোর্টে রিট করেন। দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, প্রত্যাশা আইনজীবীদের। 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। প্রায় 68টা আর্টিকেলকে এটা টাচ করছে। সো এটা শুধুমাত্র কয়েকটা সেকশনকে যদি, কয়েকটা আর্টিকেলকে যদি অনারেবল কোর্ট যদি বাতিল করে, সেক্ষেত্রে অনারেবল কোর্টকে একটা লেজিসলেটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হবে। সো আমরা এটা সাবমিশন দিয়েছি যে এটা করাটা মানে আইনগতভাবে ঠিক হবে না। আগের সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করত, এই সরকার তা করবে না। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বেতন কাঠামোর পরিবর্তন করতে না পারলে সাংবাদিকতার উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির আয়োজনে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। ঘুষ দেওয়ার প্রভাবে রোগীর ঔষধ কেনার খরচ বৃদ্ধির তথ্য প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়। এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, বেতন কাঠামোর পরিবর্তন না হলে সাংবাদিকতার উন্নয়ন সম্ভব নয়। গণমাধ্যম চৌর্যবৃত্তি করলে আইনের আওতায় আনা উচিত বলেও মনে করেন তারা। যারা এসব বহিষ্করণ
বানায় প্রফেশনাল সাংবাদিকতার সাথে কোনো যোগাযোগ নাই বলে এটা হয়। দ্বিতীয়ত 10 বছর আগের যে বেতন, সেই বেতন যদি অক্ষুণ্ণ থাকে বা একটা করে ইনক্রিমেন্টও যদি হয়, কি করে একটা রিপোর্টার আপনার আগের মতো করে কাজ করবে? আমরা আইন পরিবর্তনের কথা বলবো আর আইনগুলো সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে, সেগুলো কিন্তু হবে না। সাংবাদিকতার, সংবাদ মাধ্যমের একটা টেকসই মডেল দরকার, সাস্টেইনেবল মডেল দরকার। 5ই আগস্টের আগে গণমাধ্যমের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। এছাড়া প্রতিবেশী দেশের গণমাধ্যমের পাশাপাশি ভারতীয়দের চালানো মিথ্যা প্রচার রোধের আহ্বানও জানান আলোচকরা। বাংলাদেশের লড়াইকে একটা পশ্চাৎপদ লড়াই হিসেবে চিহ্নিত করা, একটা গণতন্ত্র বিরোধী লড়াই হিসেবে চিহ্নিত করার জন্য জোর আয়োজন চলছে আমাদের প্রতিবেশী দেশ থেকে। চীন বিরোধী, পাকিস্তান বিরোধী কাজে ব্যয় করত। এই সমস্ত জিনিস একটা ঘোষ পাইপের মতো তারা এখন বাংলাদেশের দিকে নিশানা তাক করেছে। অনুসন্ধানী প্রতিবেদন নীতি নির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক। আমরা হচ্ছে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই ধারাটি অব্যাহত থাকতে হবে। জনকল্যাণমুখী গণমাধ্যম হিসেবে জনস্বার্থ ব্যর্থ হয় না পারে, তাহলে এই প্রতিষ্ঠানগুলি জনগণের অর্থে পরিচালিত না হতেই ভালো। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগের গভর্নমেন্ট আসলে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করত সেটার আমরা একটা ম্যাপিং করেছি। একটা হচ্ছিল লিগাল ওয়েতে, অনেকগুলো রিপ্রেসিভ ল ছিল, সেই রিপ্রেসিভ ল দিয়ে তারা গণমাধ্যমের উপরে একটা হলো খলক আর একটা হচ্ছে তার ভয়েসটাকে মাজুর করার চেষ্টা করেছে। দ্রুতই গণমাধ্যমের নীতিমালা সংশোধন করা হবে বলেও জানানো হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তিনি আরও জানান, 9 ডিসেম্বর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। আগামী 9 ডিসেম্বর 2024 তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী 20 জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। 5ই আগস্টের পর অনেকে মিথ্যা মামলা করেছেন, পাশাপাশি এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তবে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। পুলিশ প্রধান হিসেবে যোগ দেবার পর বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আসেন বাহারুল আলম। পুলিশের কর্মপরিকল্পনা সহ কথা বলেন নানা বিষয়ে। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় তো এরকম কারো প্রতি হয়নি, এরকম কারো প্রতি দেওয়া হয়নি। এবং আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। অনেক মিথ্যা মামলা সহ বিভিন্ন জায়গায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, মামলায় নাম থাকলেই গণগ্রেপ্তার করা যাবে না। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না। 20 নভেম্বর পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান 4 বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলম। বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এক প্রশ্নে জুলাই আগস্টে পুলিশের কিছু সদস্যের বাড়াবাড়ি এবং আইন ভঙ্গ করার বিষয়টি তুলে ধরেন পুলিশ প্রধান। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে। এছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত আসার বিষয়ে আশাবাদী তিনি। সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা
আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওআর এটা আছে। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত এক প্রশ্নে আইজিপি বলেন, নানা কারণে এখনো এ কাজে নিয়োজিত হতে পারেনি পুলিশ। ওই স্টেপটাতে আমরা এখনো যেতে পারিনি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে। শীতের আগমনী বার্তায় বগুড়া হয়ে উঠেছে রীতিমতো পিঠার শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে 2 মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পাই নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই নাচের তেল পিঠা করি। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন জানানোয় পতন হলো প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের। স্থানীয় সময় বুধবার ভোটাভুটিতে মিশেল বার্নিয়ে সরকারে অনাস্থা পোষণ করেন বিরোধীরা। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দেখা করতে রওনা হয়েছেন বার্নিয়ার। ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থার কারণে বেশ কিছুদিন ধরেই চাপে ছিল প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের সরকার। নতুন জাতীয় বাজেট পাশ করানো নিয়েও ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। অসন্তোষ থেকে এক পর্যায়ে বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। প্রধানমন্ত্রী বার্নিয়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে কট্টর ডানপন্থী ও বামপন্থী আইন প্রণেতারাও সমর্থন দেন। এতে প্রস্তাবটির পক্ষে 331 ভোট পড়ে। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার কথা রয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের।